নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন পর্ব নিয়ে। গত পর্বে আমরা ছিলাম আমতায়। ঘুরে দেখেছি হাওড়ার আমতা এবং তার আশপাশের একাধিক দ্রষ্টব্য। দামোদরের তীরে এই সুন্দর জনপদ মুগ্ধ করেছে আমায়। আমতা শহর লাগোয়া জায়গাগুলি দেখে আমি রওনা দিয়েছিলাম পাশের গ্রাম নারিটের উদ্দেশ্যে। সেখান থেকে শুরু করছি তাহলে আজকের পর্ব। নারিট যেতে হলে দামোদর পেরিয়েই যেতে হয়, তাই ধরে নিয়েছি দামোদরের সেতু। এই সেতু পার করে সামনে বেতাই মোড় থেকে বাঁ দিকে বেঁকে যাব আমি। আমাদের এই নারিট গ্রামে যাওয়ার অনুরোধ করেছিলেন আমাদেরই এক দর্শক বিশাল রায়চৌধুরী। বিশালবাবু যদিও নারিটে থাকেন না, তবুও তার ইচ্ছাতেই আমরা চলেছি নারিট এবং তার আশপাশের আরও দু একটি গ্রামে। বিশালবাবুর এজন্য একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আমরা প্রথমে যাচ্ছি নারিট গ্রামে। হাওড়া জেলার আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমৃদ্ধ একটা গ্রাম হচ্ছে নারিট। এই গ্রাম ছিল সংস্কৃত শিক্ষার প্রধান কেন্দ্রস্থল। একাধিক টোল এখানে স্থাপিত হয়েছিল। বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এখানে বসবাস করতেন। পাশ্চাত্য শিক্ষার আলো তখন এখানে পড়েনি। প্রাচীন ভাবধারায় অনুষ্ঠিত হতো পঠন পাঠন। এরপরে এখানে পাশ্চাত্য শিক্ষারও আলো পৌঁছয় সমান গুরুত্বের সঙ্গে। সব মিলিয়ে শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চার এক পীঠস্থান হয়ে উঠেছিল আমতার পাশেই এই ছোট্ট গ্রাম। নারিটে যাওয়ার পথটি কিন্তু খুব সুন্দর। চারিদিকে প্রচুর সবুজ, তার ভিতর দিয়ে ছায়াময় পথ। বেশ লাগছিল যেতে। কথা বলতে বলতে ঢুকে পড়েছি নারিট গ্রামে। এবারে সামনেই নারিট বাজার থেকে বেঁকে যাব ডান দিকে। এই পথে সামান্য গেলেই আসবে নারিটের জমিদার বাড়ি, যা বিখ্যাত বড় বাড়ি এবং ছোট বাড়ি নামে। জমিদার বাড়ি যাওয়ার ঠিক আগেই পড়ল রামকৃষ্ণ মন্দির, পথের ধারেই। সেটা দেখে একটু দাঁড়ালাম। দালান শৈলীর এই রামকৃষ্ণ মন্দিরটি, পাশে একটা আটচালা শিব মন্দিরও আছে। প্রচুর গাছগাছালি ছায়া ঢাকা মন্দির চত্বর। এখন অবশ্য দুপুর হয়ে এসেছে, মন্দির প্রায় বন্ধের মুখে। তবে পুরোহিত আমি দূর থেকে এসেছি শুনে মন্দির খুলে দেখালেন। রামকৃষ্ণ এবং সারদা মায়ের মূর্তি রয়েছে এই মন্দিরে। এই মন্দির স্থাপন করেছিলেন জমিদারদের বড় বাড়ির এক সদস্য। রামকৃষ্ণ মন্দির দেখে এগোলাম এবার সামনের দিকে। ওই তো সামনেই দেখা যাচ্ছে জমিদারদের বাড়ির পাঁচিল। এবারে এসেছি ভট্টাচার্যদের জমিদার বাড়িতে। এখন এই পরিবার মূলত দুটি ভাগে বিভক্ত। পাশাপাশি দুটি বাড়ি, বড় বাড়ি এবং ছোট বাড়ি। এই পরিবারের পূর্বপুরুষরা কনৌজ থেকে বীরভূমে এসে বসবাস শুরু করেন। তারা ছিলেন কনৌজের উপাধ্যায়। পরবর্তীকালে তারা ভট্টাচার্য উপাধি লাভ করেন। পরে হুগলি শিয়াখালায় বসতি স্থাপন করে এই পরিবার। এরও পরে বর্ধমানের মহারাজা নারিটে তাদের জমিদারি দেন। এমন শিক্ষিত জমিদার কিন্তু কমই দেখা যায়। এই পরিবারের সদস্যরা শিক্ষার ক্ষেত্রে এই এলাকায় তো বটেই, এলাকা ছাড়িয়েও নিজেদের স্বাক্ষর রেখেছেন। এই জমিদার বাড়ি পরে দুই তরফে ভাগ হয়ে যায়। বড় বাড়ির সদস্য রঘুনাথ সার্বভৌম এবং ছোট বাড়ির সদস্য রাধাবল্লভ তর্কবাগীশ। এই দুজনের হাত ধরে শুরু হয়েছিল দুর্গাপুজো। বেশ কিছুকাল পরে সেই পুজোটিও দুভাগে ভাগ হয়ে যায়, বড় বাড়ি এবং ছোট বাড়ি। দুটি শাখারই প্রাচীন দুর্গা দালান আজও বর্তমান, যা ছোট ছোট টালির মতো ইটের তৈরি। দালানের নির্মাণশৈলীতে রয়েছে বাংলার সুলতানি স্থাপত্যের ছাপ, যা কলকাতা এবং শহরতলির বেশ কিছু পুরনো ঠাকুর দালানের চেয়ে অনেকটাই আলাদা। আমি এসেছি একেবারে দুপুরবেলায়, তাই তো সবই বন্ধ। তবু আমায় দেখে এগিয়ে এলেন ভট্টাচার্য পরিবারের এক সদস্য ভদ্রেশ্বর ভট্টাচার্য। ভদ্রেশ্বরবাবু সত্যি অতি ভদ্র মানুষ। দূর থেকে তাদের বাড়ি দেখতে এসেছি শুনে আমায় নিয়ে গেলেন ভিতরে। দেখলাম পিছনের দিকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছে তাদের বিশাল বাড়ি। ভিতরেই রয়েছে বড় তরফের মন্দির, আর রয়েছে দুর্গা দালান।
শুনলাম দুর্গাপুজোর সময় এই বাড়ি ভরে ওঠে অন্য সদস্যদের আগমনে। এবারে একটু ছোট বাড়িতে উকি মারা যাক। ছোট বাড়ির অন্যতম কৃতিপুরুষ মহেশচন্দ্র ন্যায়রত্ন। তারই পুত্র মনমথনাথ ভট্টাচার্য ছিলেন ভারতের প্রথম অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দেরও বাল্যবন্ধু। পরিবার সূত্রে জানা গিয়েছে তারই মেয়েকে প্রথম কুমারী পুজো করেন স্বামী বিবেকানন্দ। সেই সূত্রে নাকি বিবেকানন্দ এই বাড়িতেও এসেছেন। 1877 সালে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবসর গ্রহণের পরে সেই কলেজের অধ্যক্ষ হন মহেশচন্দ্র। মহেশ ন্যায়রত্ন ছাড়াও এই পরিবারের অন্যান্য কৃতীদের মধ্যে ছিলেন হরিনারায়ণ তর্কসিদ্ধান্ত, রাজনারায়ণ সিদ্ধান্ত বাগীশ প্রমুখ। পাশেই রয়েছে জমিদারদের পুকুরটি, সুন্দর বাঁধানো ঘাট। বড়সড় পুকুরে এখন স্থানীয়রাই স্নান সারেন। এই দুই বাড়ির ঠিক উল্টো দিকেই আছে একটি মূর্তি। এবারে আসি সেখানেই। এই আবক্ষ মূর্তিটি হল নবকৃষ্ণ ভট্টাচার্যের। বড় বাড়ির সদস্য বিখ্যাত শিশু সাহিত্যিক এবং কবি নবকৃষ্ণ। তার বিভিন্ন কবিতার মধ্যে উল্লেখযোগ্য হল মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। কি মনে পড়ছে? এর পিছনে একটি পুকুর পাড়ে রয়েছে নবকৃষ্ণের নামাঙ্কিত গ্রন্থাগারটিও। ভালো লাগছিল বেশ। এমন শিক্ষার আঙিনায় এসে সত্যি নিজেকে ধন্য মনে করছিলাম। এবারে রওনা দিলাম এখান থেকে। যাচ্ছি পাশের গ্রাম কুশবেড়িয়া। নারীর ছাড়িয়ে কুশবেড়িয়া গ্রামে যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর। চারপাশে প্রচুর সবুজ প্রকৃতি, তার মাঝখান দিয়ে চলেছি আমি। সত্যি হাওড়ার এই অংশে তো আগে তেমন আসা হয়নি। শস্য শ্যামলা পল্লী বাংলার সুন্দর রূপমাধুরীর দেখা মেলে এদিকটাতেও। মিনিট দশেকের মধ্যেই চলে এসেছি কুশবেড়িয়ার বানেশ্বর মন্দিরের সামনে। মন্দিরের আগে বড় একটা তোরণ, সেটা পার করলেই দেখা মিলবে বানেশ্বর মন্দিরের। মূলত দালান শৈলীর মন্দির, সামনে একটা নাটমঞ্চও রয়েছে। মন্দিরের সম্মুখভাগের উপরের দিকে হরপার্বতীর মূর্তি রয়েছে। বানেশ্বর শিব মন্দির আনুমানিক 460 বছরের প্রাচীন বলে স্থানীয়দের দাবি। ভক্তদের বিশ্বাস এই দেবতার কৃপায় বিভিন্ন অসুখ থেকে মুক্ত হন মানুষ। এই বিজ্ঞানের যুগেও দেবতার উপরেই বিশ্বাস রেখে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে ছুটে আসেন ভক্তরা। হাওড়ার কাশিদা গ্রামের নিবাসী জয়দেব সামন্ত এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের পুরোহিতরা বংশানুপরম্পরায় এই মন্দিরে পুজো করে চলেছেন। প্রতিদিন নিয়ম মেনে সকাল 10টায় বাবার মন্দিরের দ্বার খুলে পুজো শুরু হয়। সন্ধ্যাতেও হয় পুজো এবং আরতি। তবে দুপুরবেলা মন্দির বন্ধ থাকে, তাই আমি বাবার দেখা পাইনি। প্রতিদিন নিয়ম মেনে বাবার নৈবেদ্য 5 পোয়া আতপ চাল এবং 400 গ্রাম চিনি এবং ক্ষীর দেওয়া হয়। বানেশ্বর মন্দিরের দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে মা শীতলার মন্দির, সেটিও বেশ সুন্দর। বানেশ্বর বাবার মন্দিরের পাশে আছে বাবার পুষ্করিণী বা পুকুরও। বানেশ্বর মন্দির দেখে চলে এসেছি লাগোয়া গ্রাম তাজপুরে। সামান্যই পথ, তবে গ্রামের সুন্দর প্রকৃতি ধরা দিচ্ছিল সর্বত্র। পুকুরের জলে খেলে বেড়াচ্ছে হাঁস, মনোরম সে দৃশ্য।
এরই মাঝে আবার পুকুরের ধারে দেখা মিলল গোসাপের। অনেকদিন পরে এই প্রাণীর দেখা পেলাম। এসব তো গ্রামে না এলে দেখাই মুশকিল। তাজপুরে আমি এসেছি প্রথমেই মা অন্নপূর্ণার মন্দিরে। চক্রবর্তীদের এই অন্নপূর্ণা মন্দির এই অঞ্চলে কিন্তু বেশ বিখ্যাত। তবে আমি ভেবেছিলাম এই মন্দির বোধহয় প্রাচীন কিছু হবে, কিন্তু এসে দেখছি এই মন্দিরের বয়স খুব বেশি নয়। চক্রবর্তী বাড়ির উঠোনেই স্থাপন করা হয়েছে এই মন্দিরটি। মা অন্নপূর্ণা এবং ভিক্ষাপাত্র হাতে শিব এই মন্দিরেও দৃশ্যমান। চৈত্র মাসে বড় উৎসব হয় এখানে, তখন বহু মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে এই মন্দির চত্বর তথা গ্রাম। মন্দিরের সামনে আছে একটা বড়সড় হনুমানের মূর্তিও। তবে অন্নপূর্ণা মন্দিরটি খুব প্রাচীন না হলেও এর আশপাশের পরিবেশটি কিন্তু খুব সুন্দর। সামনে শিশুদের জন্য একটা উদ্যান আছে, সবুজে ভরা একেবারে। আশপাশে রয়েছে অসংখ্য ছোট বড় পুকুর। গেলাম পাশেই থাকা একটা পুকুর ধারে, সুন্দর বাঁধানো ঘাট, চারিদিকে নানান গাছপালা দিয়ে ঘেরা পুকুরটির পাশে দুদণ্ড বসে থাকতেই দারুণ লাগছিল। রওনা দিলাম এখান থেকে। এবারে যাচ্ছি এই গ্রামেই থাকা ফুলেশ্বর মন্দিরে, সামান্যই পথ। চলে এসেছি তাজপুরের বিখ্যাত ফুলেশ্বর বাবার মন্দিরের সামনে। এটিও দালান শৈলীর মন্দির, সামনে বড় একটা নাটমঞ্চ। তবে দেখলেই বোঝা যায় এই নাটমঞ্চ বা মন্দিরের বয়স হয়েছে। প্রায় 380 বছরের প্রাচীন এই ফুলেশ্বর বাবার মন্দির। এই মন্দির অবশ্য বাবার ভক্তদের দ্বারা একাধিকবার সংস্কার করা হয়েছে। তবে আসলে কে কবে এই মন্দির বা শিবলিঙ্গ স্থাপন করেছিলেন তা নিয়ে একটা কিংবদন্তি আছে এলাকায়। শোনা যায় বহু বছর আগে এই তাজপুর ছিল ঘন জঙ্গলে ঢাকা। তখন ডাকাত বা তান্ত্রিক সন্ন্যাসীরা ছাড়া বড় একটা কেউ আসতেন না এইদিকে। সেই জঙ্গলে নাকি জমিদার বাড়ির কামধেনু গাই যেত নিয়ম করে, এবং সেই কামধেনু গাই প্রতিদিন একটা শিলামূর্তিতে দুধ দিয়ে আসত। এই ঘটনা স্বপ্নাদেশে জানতে পারেন জমিদার। তিনি সেখানে গিয়ে পাথরের খণ্ডটি দেখে বুঝতে পারেন এটি আসলে পঞ্চশিরের শিব মূর্তি। তারপর আবার স্বপ্নাদেশ, এবং সেই স্থানে জমিদার মন্দির নির্মাণ করে মূর্তি প্রতিষ্ঠা করেন। এমন গল্প অবশ্য আমি অসংখ্য মন্দিরে গিয়ে আগে পেয়েছি। বর্তমানে ফুলেশ্বর বাবা মাটি থেকে অনেকটা গভীরে অবস্থান করছেন। অনেকে মনে করেন মহাদেব ধীরে ধীরে পাতালে প্রবেশ করছেন। এই শৈবক্ষেত্রে অলৌকিক ঘটনার শেষ নেই। তবে ছবি তোলা অবশ্য নিষেধ, তাই ভিতরে বাবার ছবি দেখাতে পারলাম না। প্রতি বছর নীলষষ্ঠীতে বাবার অভিষেক হয়। এই দিন ভক্ত এবং সন্ন্যাসীরা বাবার মাথায় কয়েকশো ঘড়া জল, ডাব, দুধ এবং গঙ্গা জল ঢালেন। প্রতিদিন দুপুরে মধ্য গগনে সূর্য অবস্থান হলে তার রশ্মি বাবার মাথায় পড়লে তবেই পুজো শুরু হয়। এভাবেই চলে সারা বছর। দুবেলা পুজো হয় নিয়ম মেনে। ফুলেশ্বর মন্দিরের পাশেই একটা ছোট্ট বাড়িতে চোখ আটকে গেল। বড় সড়ো নয়, তবে সুন্দর বাড়িটি। সেই বাড়ির বাইরেই লেখা আছে মনীষী সদন। তার নিচে অসংখ্য পণ্ডিত শাস্ত্রজ্ঞদের নামের তালিকা। জানা গেল এরা সকলেই এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন। এটিও ভট্টাচার্যদের বাড়ি। এই বাড়ির সদস্যরা সকলেই এমন পণ্ডিত। বাড়ির চত্বরেই রয়েছে একটি দুর্গা মণ্ডপও। খুব ভালো লাগছিল এই বাড়িটি দেখে। এই বাড়ির নাম মনীষী সদন একেবারেই যথার্থ। এবারে রওনা দিলাম এখান থেকে। এবারে যাচ্ছি তাজপুরের জমিদার বাড়িটি দেখতে। এখান থেকে বেশি দূর নয়।
সামান্য দূরে গাড়ি রেখে চলে এসেছি তাজপুরের জমিদারদের শ্রীধর মন্দিরের সামনে। প্রথমেই নজরে আসে একটি সুদৃশ্য দোলমঞ্চ। মন্দিরের আগে একটি পাঁচিলে ঘেরা জায়গায় রয়েছে এই দোলমঞ্চটি। দোলমঞ্চটি দেখে এবারে সামনে জমিদার বাড়ির দিকে যাই চলুন। এখানেও কিন্তু আশপাশে প্রচুর বড় বড় পুকুর। তাজপুরের রায়দের এই জমিদার বাড়িরও আজ আর সেই গরিমা নেই, বহু ভাগে বিভক্ত। তবে সামনেই রয়েছে পরিবারের কুলদেবতা শ্রীধর জিউয়ের মন্দির, এখনও পুজো হয় সেখানে। তবে কোনো মূর্তি নেই, আছে শালগ্রাম শিলা। আপাতত নিশ্চুপ মন্দির চত্বর। আমি একটু ঘুরে ঘুরেই দেখছিলাম। তাজপুরের রায় পরিবারের লোকেরা একসময় বর্ধমান মহারাজের দেওয়ান ছিলেন। তাদেরই একজন হলেন দুর্লভ রায়। দুর্লভের উত্তরাধিকারী ছিলেন মুকুট রায়। তদানীন্তন বর্ধমান মহারাজের অনুরোধে সেই মুকুট রায় তাজপুর গ্রামে রথযাত্রার প্রচলন করেন। তাজপুরের এই রথ কিন্তু খুব বিখ্যাত, প্রায় 400 বছরেরও বেশি বয়স। জগন্নাথের বদলে এখানে রথে উপবিষ্ট হন এই পরিবারের কুলদেবতা শ্রীধর। শ্রীধর মন্দির দেখে এবার রওনা দেব এখান থেকে। বেরিয়ে পড়েছি তাজপুর থেকে। এখান থেকে যাচ্ছি সোজা আবার আমতার দিকে। তবে অবশ্য আমতায় ঢুকবো না, আমি যাব বেতাই মোড় থেকে সামান্য এগিয়ে খড়িয়পের দিকে। সেখানে আছে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে আমতার দিকে দামোদরের পাশ বরাবর। তাই মাঝে মধ্যে দেখা দিচ্ছিল দামোদর। তাই তো পথিমধ্যে একটু দাঁড়াতেই হলো। আসলে নদী এবং সবুজের সুন্দর মেলবন্ধন উপেক্ষা করে চলে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব। গাড়ি থামিয়ে একটু চলে এসেছি দামোদরের ধারে। এখন তো বিকেল ঘন হয়ে এসেছে। নরম মায়াবী আলোয় দামোদরের পাড়ে একটা আদুরে পরিবেশ। দূরে ইতিউতি কাজ করছেন কৃষকেরা। এখানে নদীর ধার দিয়ে সবজির ক্ষেত। এই দেখুন না কেমন সুন্দর বেগুন বা ঢ্যাঁড়স হয়ে রয়েছে। তার পাশ দিয়েই দামোদর বয়ে চলেছে আপন খেয়ালে। এখানে একটু সময় না দিলে সফরটা কিন্তু অপূর্ণই রয়ে যেত। এই সুন্দর শান্ত নদীটিকে দেখলে মনেই হয় না একে বাংলার দুঃখ বলা হয়। ঘোরাঘুরি তো ভালোই হলো। শেষ বেলায় একদম পড়ে পাওয়া 14 আনাই দামোদরের পাড়টা। আমি ভাবছিলাম যে দামোদরের পাশ দিয়েই ঘুরে বেড়াচ্ছি সারাদিন, একটু দামোদরের সঙ্গে দেখা না হলে চলে। আগের পর্বে আমতায় তো আমরা দামোদরকে একদম চেটেপুটে উপভোগ করেছিলাম। তারপরে নারিট কিন্তু নারিট, তারপরে তাজপুরে আমি এসেছিলাম। শেষে আমরা যে এলাম তাজপুর, পুরোটাই একদম দামোদরের ধারে একটা গ্রাম। খুব সুন্দর, সবুজ, যেরকম হয় আর কি আমাদের বাংলার গ্রামগুলি, সেরকমই সুন্দর একটা গ্রাম। নিরিবিলি, খুব নির্জন। এই দেখুন না, নদীর ধারে আমি হাঁটছি। অসাধারণ একটা পরিবেশ। একদম গোধূলি বেলা, সূর্য প্রায় অস্ত যাবে যাবে ভাব। এদিকে দামোদর, খুব ভালো লাগছে। এইটা চাইছিলাম দিনের শেষে। এটা একটা পরম শান্তির জায়গা। হ্যাঁ, একটা জিনিস আমাদের মিস হয়ে গিয়েছে এই নারিট পর্বে, সেটা হচ্ছে যে মিষ্টি খাওয়াটা। আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার মিষ্টি একটু চেষ্টা করি খাওয়া দাওয়ার। এবারে কি হয়েছে, আসলে বিশাল রায়চৌধুরী, যিনি আমাদের এই খোঁজ দিয়েছিলেন এই নারিট কিংবা এই তাজপুরে আসার, তিনি কিন্তু বলেও দিয়েছিলেন যে এখানে খুব ভালো মিষ্টির দোকান পাবেন না, বেতাই মোড় থেকে কিনে আনতে হবে। তো আমরা আসলে আমতায়, এর একই লাগলা পর্ব আর কি। তো আমতাতে যেহেতু একদম পাশাপাশি আমতার মিষ্টি, মানে পান্তুয়া বিখ্যাত, সেটা আমরা খেয়েছি। সেই জন্য এখানকার মিষ্টি আর চেষ্টা করলাম না। কারণ আপনারা যদি আসেন তাহলে একসঙ্গে দুটো ভ্রমণ করে নিতে পারবেন, একই দিনে সম্ভব হয়ে যাবে। আমরা বড় হবে বলে আর একসঙ্গে করলাম না, কিন্তু ভালো। যাই হোক, হাওড়ার এই প্রান্তটা এসে এদিকে কিন্তু অনেক কিছু দেখার আছে। আমরা আবার আসবো। এদিকে অমরাগড়ি, ঝিকিরা, এদিকে রাউতাড়া, অনেক কিছু আছে দেখার। আমরা আসবো, সেগুলো পরে আসবে, অন্য এপিসোডে আসবে। তো আপাতত আমাদের ঘোরা শেষ পর্যায়ে। একটু বাকি আছে, সামান্য দু একটা জিনিস দেখে আমরা ফিরে যাব। তবে ফেরার আগে এই যে দামোদরের সঙ্গে একটু হাঁটা নিরিবিলিতে, এটা কিন্তু অসাধারণ, এটা দারুণ।
ইচ্ছে করছিল না এখান থেকে চলে যেতে, কিন্তু নিরুপায় আমি। এবারে আবার বিদায় নিয়ে চলেছি খড়িয়াপের শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের দিকে। মিনিট 15-র মধ্যেই চলে এসেছি শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের সামনে। অত্যন্ত সুদৃশ্য একটি মন্দির রয়েছে এখানে, সেটা দেখতেই আসা। ভিতরে ঢুকে দেখলাম শুধু আমি নয়, অসংখ্য মানুষ এসেছেন এখানে। বিকেলটা এমন সুন্দর পরিবেশে কাটাতে চান সকলেই। ঢুকেই সবুজ তৃণভূমি, সেখানে বসে সময় কাটাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষজন। ওপাশে রয়েছে মন্দির। একটা জলাশয়ের সামনে মন্দিরটি দেখে এক লহমায় মনে হচ্ছিল দুর্গাপুজোর মণ্ডপ। চলুন মন্দির দেখতে দেখতে শুনে নিই এর পিছনে গল্পটা। স্বামী বিবেকানন্দের বোন হারামণির বিয়ে হয়েছিল আমতার খড়িয়াপের জমিদার সূর্যকুমার বসুর পুত্র মাখন গোপাল বসুর সঙ্গে। 1868 সালে এই বিয়ে হয়। বিয়ের সময় হারামণির বয়স ছিল মাত্র 10। 17 বছর বয়সে এক কন্যা সন্তানের জন্ম দেন হারামণি, যার নাম শিবকালী। প্রথম সন্তান কন্যা হওয়ায় শ্বশুরবাড়ির বিরাগভাজন হয়ে পড়েন তিনি। দাম্পত্য জীবন ক্রমশ জটিল হয়ে পড়ে যখন মাখন গোপাল তার শ্বশুরমশাই বিশ্বনাথের জ্ঞাতি ভাই তারকনাথ দত্তের তৃতীয় কন্যা হরসুন্দরীর প্রতি আসক্ত হয়ে পড়েন। তিনি হরসুন্দরীকে বিবাহের প্রস্তাবও দিয়েছিলেন। হারামণি দেবী এই খবর পেয়ে প্রথমে তীব্র প্রতিবাদ জানালেও ক্রমশ প্রবল হতাশায় ডুবে যান। 1880 সালের এক সন্ধ্যায় হারামণির অস্বাভাবিক মৃত্যু হয়। হারামণির মৃত্যু সংবাদ পেয়ে দুদিন পর আমতায় আসেন স্বামীজি। পরবর্তীকালে সরকারি হস্তক্ষেপে বসু পরিবার এই বড় বাগানবাড়ি, নাচঘর রামকৃষ্ণ মিশনকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রামকৃষ্ণ মিশন বিশেষ আগ্রহ প্রকাশ না করায় এখানে 1995 সালে গড়ে ওঠে শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার আশ্রম। বর্তমানে সেখানে বিদ্যালয়, পাঠাগার এবং এই সুদৃশ্য মন্দিরটি গড়ে উঠেছে। এই মন্দির খোলা থাকে কিন্তু বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত। এবারে কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছে। সারাদিন তো সেভাবে খাওয়াই হয়নি। পান্তুয়া খেয়ে পেট ভরে গিয়েছিল তখন, কিন্তু পরে আর সেরকম খাবার হোটেল পাইনি। এবারে তাই চলে এসেছি সামান্য আগেই বেতাই বাজারে। সেখানে এই চলচ্চিত্র রেস্টুরেন্টের নাম দেখেই দাঁড়িয়েছি আমি। ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু তার এই অদ্ভুত নাম কেন? রেস্টুরেন্ট চালায় এক ঝাঁক তরুণ তরুণী। তারাই জানালো চলচ্চিত্র নাকি এই রেস্টুরেন্টের থিম। যাই হোক, আমি এক প্লেট মিক্স চাউমিনের অর্ডার দিয়ে বসলাম এখানে। রেস্টুরেন্টের ভিতরেও দেখছিলাম চলচ্চিত্রাভিনেতাদের ছবি রয়েছে। ওই তো চলে এসেছে আমার খাবার। আর না, এবার ঝাঁপিয়ে পড়ি তাহলে। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। খাবারের স্বাদ কিন্তু খারাপ নয়, পরিমাণও বেশ অনেকটাই। বেরিয়ে পড়েছি এখান থেকে। এবারে বাড়ি ফিরবার পালা। রাস্তা আমার একই, যেখান দিয়ে এসেছিলাম ফিরবো সেখান দিয়েই, অর্থাৎ রানীহাটি হয়ে বম্বে রোড ধরে সোজা ডানকুনি হয়ে বালি, তারপর গঙ্গা পার করে আমার বাড়ি দমদমে। তাই তো এখান থেকে রওনা দিয়ে এবার দামোদর পার হয়ে নেব আগে। এবারে যেতে যেতে বলি কিভাবে আসবেন এখানে, এই গ্রামগুলিতে ঘুরবেনই বা কীভাবে? যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে তো আমার দেখানো পথেই ঘুরতে পারেন। ট্রেনে আসতে চাইলে দুভাবে আসা যায় এদিকে। প্রথমত হাওড়া আমতা ট্রেন আসে। আগেই বলেছি এই রেলপথ কিন্তু খুব সুন্দর। এই পথে নিরিবিলি সবুজে মোড়া স্টেশনগুলি দেখবার মতো। আমাদের মাকড়দহ এবং পাতিহাল পর্বে আমরা কিন্তু এই রুটে স্টেশন দেখিয়েছি। দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলে খ্যাত ঝালুয়ারবের এই রেলপথেই পড়ে। এছাড়াও হাওড়া খড়গপুর রেলপথে বাগনান নেমেও আসা যায় এই দিকে। হাওড়া আমতা শাখায় ট্রেন কম, তাই বাগনান হয়ে আসাই ভালো। বাগনান থেকে নারিটে বা তাজপুরে আসার গাড়ি মেলে। আমতা থেকেও বাস বা গাড়ি আছে এদিকে আসার। নেমে টোটো মিলে যাবে, ঘুরে দেখতে কোনো অসুবিধাই হবে না আপনাদের। গত পর্বে আমরা এসেছিলাম উদং কালীমাতা আশ্রমে, আপনারা দেখেছিলেন নিশ্চয়ই। এই তাজপুর কিন্তু সেই উদংয়ের ঠিক বিপরীতে।
তাই উদং থেকে বাঁশের সাঁকো পার হয়েও আসা যায় এখানে। আমতায় খাবারের দোকান, হোটেল ইত্যাদি থাকলেও এই গ্রামগুলিতে কিন্তু দুপুরের খাবার তেমন জায়গা পাবেন না। ছোটোখাটো দোকান বা মিষ্টির দোকান আছে, তাই দুপুরের খাবার জন্য বন্দোবস্ত করে আসাই ভালো। রাতে থাকার জন্য কাছে পিঠে দু একটা রিসর্ট হয়েছে বটে, তবে তা বেশ ব্যয় সাপেক্ষ। নেটে তাদের খোঁজ অবশ্য মিলে যাবে। এই অঞ্চলে আরও বেশ কিছু জায়গা কিন্তু বাকি রয়ে গেল। সুন্দর সুন্দর গ্রাম, সেখানে নানান প্রাচীন মন্দির। শিক্ষা সংস্কৃতিতে হাওড়ার এই অঞ্চল যে এতটা সমৃদ্ধ ছিল তা এখানে না এলে জানতেই পারতাম না। গোটা দিন দারুণ ঘুরেছি, প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব করেছি মন প্রাণ দিয়ে। মনে মনে বলেছি আবার আসিব ফিরে হাওড়ার দামোদরের তীরে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার ফিরে আসছি সামনের বুধবারে যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।